আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিক ফাতেমা। রাজধানীর যানজট সমস্যা নিরসনে এবার চালু হলো আন্তঃজেলা বাসের গেট লক সিস্টেম। রোববার দুপুর থেকে প্রাথমিকভাবে মহাখালী বাস স্ট্যান্ডে এই কার্যক্রম চালু করা হয়। এর ফলে মহাখালী বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, তারপর কুর্মিটোলা, খিলক্ষেত এবং সবশেষ আবদুল্লাপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাবে। এর মাঝে কোথাও যাত্রী তুলতে পারবে না। যেসব পরিবহন এই নিয়ম অমান্য করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ। ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি দশে থেকে মুক্তির ঠিক এক মাস পর সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় ভিড়তে চলেছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। কুতুবদিয়ায় পৌঁছানোর পর পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভেড়ার কথা আছে আবদুল্লাহর। 23 নাবিক সহ জাহাজটি এখন বঙ্গোপসাগরের জলসীমায় প্রবেশ করেছে বলে জানিয়েছেন জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পারসন মিজানুল ইসলাম। আজ সন্ধ্যা 6টায় এমভি আবদুল্লাহর কুতুবদিয়া পৌঁছানোর কথা আছে। সেখানে কিছু পণ্য খালাস করবে। আগামীকাল জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছবে বলে জানান তিনি। এর আগে গত 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূলে 23 জন নাবিক সহ জাহাজটি জিম্মি করে জলদস্যুরা। নানা উদ্বেগ উৎকণ্ঠায় 33 দিন পার হওয়ার পর গত 13 এপ্রিল রাত 3টার দিকে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে যায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলছেন মেয়র আতিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা যে গাছগুলো লাগাবো, যার বাসার সামনে লাগাই না কেন, যার অফিসের সামনে লাগাই না কেন, নগরবাসী এসে যদি এটা পরিচর্যা করে, তাহলে ওই গাছটা কিন্তু যিনি বাসার সামনে ওনাকেই কিন্তু সবচেয়ে বেশি ছায়া কিন্তু দিবে, উনি সবচেয়ে বেশি আরামদায়ক পাবেন, ওনার এখানেই কিন্তু সবচেয়ে বেশি হিট কমে যাবে। তাই আমি অনুরোধ করব নগরবাসীকে, আমরা যে গাছ লাগাচ্ছি নগরবাসীর জন্য এটা যত্নে নগরবাসীর জন্য এগিয়ে আসে। আপনারা ইতিমধ্যে আমাদের চিফ হিট অফিসার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে কোন জায়গায় কি ধরনের হিট আছে, কোন ওয়ার্ডে কি ধরনের হিট আছে, এটি দেখেই কিন্তু আমরা এবারটা গাছ রোপণ করব। এটিকে আমাদের চিফ হিট অফিসার এবং ঢাকা ইউনিভার্সিটি দুজনই বলছে আমাদেরকে এই ধরনের তথ্য তারা দিবে আমাদের গুগলের মাধ্যমে। সুতরাং এটি আমাদের জন্য একটি বড় বৈজ্ঞানিক উপায় হবে গাছগুলোকে কোন ওয়ার্ডে কোন জায়গায় লাগানো যাবে। অর্থাৎ আমরা দেখি কোনো সিটির ওয়ার্ডে বেশি হিট, ওখানে আমরা এই ধরনের পরিকল্পনাগুলো নিয়েছি। ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা ইতিমধ্যে প্রত্যেকটি কাউন্সিলরকে আমরা 50,000 টাকা করে দিচ্ছি প্রত্যেক মাসে। এটির কারণ সম্মানিত কাউন্সিলর বৃন্দ ওনাদের এলাকাতে আমাদের বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস এবং সেমিনার এবং বিভিন্ন র্যালি করতে পারবে। এতে করে জনগণকে যেন সম্পৃক্ত করে, এলাকা ভিত্তিক যত বেশি জনগণকে সম্পৃক্ত করতে পারবো, জনগণ তত বেশি সচেতনতা হবে। এই জন্যই আমরা এই ধরনের একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছি। আপনারা দেখেছেন যে প্রত্যেকটা স্কুলে, প্রাথমিক স্কুলে আমরা বই বিতরণ করেছি, কার্টুন বই বিতরণ করেছি আমরা। এছাড়াও এই প্রথমবারের মতন আমরা প্রত্যেকটি জায়গায় চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, মাটির প্লাস্টিক, পরিত্যক্ত টায়ার, কনডেক্স মিল, পরিত্যক্ত কমোড বেসিন, অন্যান্য পরিত্যক্ত প্লাস্টিক দ্রব্যাদি এবং পরিত্যক্ত পলিথিনের জন্য আমরা একটা আহ্বান করেছি। এবং এই প্রাথমিকভাবে আমরা 25 লক্ষ টাকা এখানে রেখেছি এবং যদি এটিকে আবার সুন্দরভাবে মেনটেন করা যায়, এটিকে আমরা আবার বর্ধিত করব পরবর্তী স্টেপে। অর্থাৎ এতক্ষণ দেখছিলেন সংবাদ সম্মেলনের অংশবিশেষ। সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনর মরদেহ। বেলা 11:30টায় বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে সকাল 10টায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে মরদেহে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা। বেলা 1:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। গেল শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, শ্রদ্ধা নিবেদন করতে আসে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা, তাকে নিয়ে কি বলছেন? ফাতিমা, তারা আসলে শোকাহত এরকম একজন রাজনীতিবিদকে হারিয়ে। তারা আসলে বলছেন যে তিনি যে মুক্তির পথ দেখিয়েছেন সেটি আসলে রাজনীতিতে বিরল। যদিও এখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, জাসদের পক্ষ থেকে নেতাকর্মীরা এসেছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন এবং তাদের বলছেন যে আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তারা আসলে একই সূত্রে গাঁথা এবং তারা যে মানবিকতার জন্য কাজ করে যাচ্ছেন এবং প্রয়াত কমরেড হায়দার আকবর খান রুনু যিনি কাজ করে গেছেন, তাকে হারিয়ে আসলে রাজনীতির মাঠে একটি শূন্যতা তৈরি হয়েছে এবং সবাই খুব দুঃখ প্রকাশ করেছেন তার প্রয়াণের ফলে। এখনও শ্রদ্ধা নিবেদন চলছে। আমরা দেখেছি এর আগে ওনাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে, যেহেতু উনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং মানুষের কল্যাণের জন্য তিনি কাজ করে গেছেন। এখনও শ্রদ্ধা নিবেদন চলছে এবং বিভিন্ন দল এবং সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে। ফাতিমা, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ। দীর্ঘ 5.5 মাস ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ আছে। এতে দেশের বাজারে দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম, বিপাকে সাধারণ মানুষ। তবে এরই মধ্যে আজ ভারত থেকে পেঁয়াজ আমদানির খবর পাওয়া গেছে। হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন জানান, আজ এই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ার কথা আছে। এখন পর্যন্ত হিলি স্থলবন্দরে প্রায় 30 জন আমদানিকারক 38,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য ইম্পোর্ট পারমিট পেয়েছেন। সুতরাং ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে এর দাম কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, ভারত থেকে পেঁয়াজ আসার খবরে বাজারে দামের কি প্রভাব পড়েছে আমাদের জানাবেন। জি ফাতেমা, আপনি যেমনটি বলছেন, আমি এখন অবস্থান করছি হিলি স্থল বন্দরের যে একবারে জিরো পয়েন্টে। আপনাকে জানিয়ে রাখি, এই পথ দিয়েই কিন্তু ভারত থেকে পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে। আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ 5.5 মাস পর কিন্তু আজকে ভারত থেকে পেঁয়াজ আসবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো প্রকার ভারতীয় ট্রাক বাংলাদেশে পেঁয়াজ দিয়ে প্রবেশ করেনি। তবে আপনাকে জানিয়ে রাখি যে গত সপ্তাহে কিন্তু এই সব পেঁয়াজগুলো কিন্তু ভারত থেকে আসার কথা ছিল। শুধুমাত্র ভারতের যে একটি জটিলতা সৃষ্টি হয়েছে শুল্ক নিয়ে, যার ফলে কিন্তু এই পেঁয়াজগুলো বাংলাদেশে প্রবেশ করেনি। অর্থাৎ ভারত সরকার অতিরিক্ত 40% কিন্তু একটি শুল্ক আরোপ করেছিল, যার জন্য কিন্তু দেশের অর্থাৎ বাংলাদেশের যারা আমদানিকারক রয়েছে বা ভারতের যারা আমদানিকারক রয়েছে তারা কিন্তু পেঁয়াজগুলো তারা দুই দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে কিন্তু আমদানি করেনি। কারণটি হচ্ছে যে ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি যে বাংলাদেশ সরকার কিন্তু প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানিতে 550 মার্কিন ডলার কিন্তু নির্ধারিত করেছে, যার ফলে কিন্তু এই পেঁয়াজ আমদানি করে যে বাংলাদেশের যে শুল্ক এবং ভারতের যে শুল্ক এটি দিয়ে প্রায় 70 থেকে 72 টাকা কিন্তু পড়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আমদানিকারকরা এই বেশি দামে কিন্তু পেঁয়াজগুলো নিয়ে এসে বাংলাদেশে নিয়ে এসে কিন্তু তারা বিক্রি করতে পারবে না, এমনটি কিন্তু জানিয়েছে। কারণটি আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু এই ভারত থেকে পেঁয়াজ আসবে এর খবরে কিন্তু দেশের যে পেঁয়াজের বাজার সেখানেও কিন্তু দাম কমে গেছে। দেশি পেঁয়াজ যেটি এখন বর্তমানে 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছে, যা আমরা গত 2 থেকে 3 দিন আগেও দেখেছিলাম 70 থেকে 75 টাকা কিন্তু বিক্রি হয়েছিল। এই যে ভারত থেকে পেঁয়াজ আসার খবরে কিন্তু দাম কমার কারণে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ক্রেতাদের অভিযোগ যে এই যে ভারত থেকে পেঁয়াজ আসার সংবাদেই কিন্তু দাম কমে, এরপরে কিন্তু দাম আবার বৃদ্ধি পায়। তো এখন পর্যন্ত হিলি স্থলবন্দর প্রায় 30 জন আমদানিকারক প্রায় 40,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। ফাতেমা, এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ আমদানি এবং দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি দশা থেকে মুক্তির ঠিক 1 মাস পর সন্ধ্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় ভিড়তে চলেছে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। কুতুবদিয়া পৌঁছানোর পর পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ফেরার কথা আছে আবদুল্লাহর। দর্শক, এই বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকরা কখন নামবেন আর এখন কোথায় আছেন, কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন।
জি, ফাতিমা যেমনটি বলেছেন, আসলে মুক্তির পর জাহাজটি দুবাইতে পৌঁছেছে। দুবাই থেকে জাহাজটি ভারত মহাসাগর হয়ে শ্রীলঙ্কা হয়ে বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই মুহূর্তে আজ বিকাল 6টা নাগাদ কুতুবদিয়ায় বন্দরে পৌঁছবে জাহাজটি, মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছেন, এবং সেখানে কিছু চুনাপাথর তারা খালাস করবেন। এরপরেই 2 দিন পর বুধবারে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছবেন। তবে নাবিকরা আগামীকালেই কিন্তু বিকাল 4টা নাগাদ চট্টগ্রাম বন্দরে চলে আসবেন এবং তাদেরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে বলে জানিয়েছেন। এবং জাহাজের যে নাবিকদের আত্মীয় স্বজন আছে তাদেরকে খবর দেওয়া হয়েছে, তারাও আসবেন আগামীকাল এবং সেখানে তাদেরকে রিসিভ করবেন। এবং আমরা কথা বলেছিলাম মিডিয়া কর্মকর্তা, তিনি জানিয়েছেন তারা আনুষ্ঠানিকভাবে আসলে গ্রহণ করবেন এবং একই সাথে তাদের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে খবর দেওয়া হয়েছে বিকাল 4টা নাগাদ জাহাজের নাবিকরা চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন এবং তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন এখানকার যারা কর্মকর্তা আছে, মিডিয়া তারা। এই ছিল আমার কাছে ফাতিমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চলছে ভারতের লোকসভা নির্বাচনের 4র্থ ধাপের ভোট। এদিন 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 96 আসনে হবে ভোট গ্রহণ। সকাল 7টায় শুরু হয়ে যা চলবে বিকেল 5টা পর্যন্ত। অন্ধ্রপ্রদেশের 25টি, বিহারের 5টি, জম্মু কাশ্মীরের 1টি, ঝাড়খণ্ড ও ওড়িশার 4টি, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি আসনে হবে ভোট গ্রহণ। এছাড়া তেলেঙ্গানার 17, মহারাষ্ট্রের 11 এবং উত্তরপ্রদেশের 13 আসনে ভোট নেওয়া হবে। এ পর্যায়ে লোকসভা নির্বাচনের সঙ্গে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের 175 আসন এবং পূর্ব ভারতের ওড়িশা রাজ্যের 28 বিধানসভা আসনে হবে ভোট গ্রহণ। দর্শক, ভারতের লোকসভা নির্বাচনের 4র্থ দফার ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। তম লোকসভা নির্বাচনের 4র্থ দফার ভোট। দেশের 10টি রাজ্য এবং 96টি লোকসভা আসনে কিন্তু ভোট চলছে। সেই সঙ্গে চলছে পশ্চিমবঙ্গের 8টি লোকসভা আসনে। এখনো পর্যন্ত যেটা নির্বাচন কমিশন সূত্রের খবর, ভারতীয় সময় সকাল 9টা পর্যন্ত গোটা দেশে ভোট পড়েছে 10.35% এবং পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 15.24%। বিক্ষিপ্ত কিছু ঘটনা কিন্তু ইতিমধ্যেই ঘটেছে, সেটা হচ্ছে বর্ধমানে কেতুগ্রামে ঘটেছে। গতকাল কেতুগ্রামে একজন তৃণমূল কংগ্রেস কর্মী যেমন খুন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেখানকার পরিস্থিতি একেবারে থমথমে। সেখানে যেমন একটু সকালবেলা বিক্ষিপ্ত অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, বুথ জ্যামের পরিস্থিতি তৈরি হয়েছিল। পাশাপাশি বরঞ্চায় কিন্তু বহরমপুরের বরঞ্চায় কিন্তু পুলিশ কর্মীকে কিন্তু একজন তৃণমূল কর্মীকে সপাটে থাপ্পড় মারার কিন্তু অভিযোগ উঠেছে। দফায় দফায় কিন্তু একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে যারা হেভিওয়েট প্রার্থী, তাদের মধ্যে ভারতের লোকসভার সাংসদ, বিরোধী সাংসদ, সেটা হচ্ছে অধীর চৌধুরী কংগ্রেসের, এবং তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র এবং দিলীপ ঘোষ বিজেপি, তারা কিন্তু সকাল থেকেই তাদের নিজস্ব এলাকায় কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। যে কোনো পরিস্থিতির মোকাবিলায় কিন্তু তারা নানান অভিযোগ জানাচ্ছেন। সব একেবারে তারা নজরদারিও তেমন চালাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু কড়া প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় পশ্চিমবঙ্গের জন্য 5,538 কোম্পানি, 78 কোম্পানি কিন্তু আধা সামরিক বাহিনী এবং 34,000-এর ওপরে কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু সরগরম পরিস্থিতি, ভোটদান চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালবেলাতেই কিন্তু এক্স হ্যান্ডেলে দেশের যুব সম্প্রদায় এবং মহিলাদেরকে এই গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার কথা জানিয়েছেন। মধ্যাহ্নের সংবাদ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 15:02টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।